আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না। জানাবো ভারতে কঠোর গোপনীয়তা শেখ হাসিনার 120 দিন। জানাবো আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন অলি। এবং সর্বশেষ জানাবো বিচারকের স্বাক্ষর জাল করে 32 কোটি টাকা আত্মসাৎ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না। সমাজ চিন্তক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে আমাদের সার্বভৌমত্ব থাকবে না। আবুল কাশেম ফজলুল হক বলেন, অন্তর্বর্তী সরকার কিছু পরিকল্পনা করেছে, সেগুলো সাফল্যের সঙ্গে অতিক্রম করলে আমাদের জাতির জন্য ভালো হবে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বাদ দিয়ে বেশি দিন চললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। কারণ যে বড় বড় শক্তি আছে তারা রাজনৈতিক ছাড়া রাজনীতি পরিচালনা করতে পারবে না। জনগণের যদি সম্পৃক্ততা থাকে তাহলে সরকারের শক্তি বাড়বে। যেহেতু আগে দুইটা দল নানান রকম অনুচিত কর্মকাণ্ড করে রাজনীতির প্রতি জনসাধারণের বিরূপ মনোভাব তৈরি করেছে, এই সমাজ চিন্তক বলেন, আমরা এখন ভীষণ দুর্যোগের মধ্যে পড়ে আছি। এই দুর্যোগ আগে থেকে হয়ে আসছে। শেখ হাসিনা আমলে এটা একটা ক্লাইম্যাক্স চূড়ান্ত রূপে পৌঁছেছে। একটানা 15 বছর ক্ষমতা থেকে আবার একটা নির্বাচনের নামে প্রহসন করে বিজয়ী হয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। শেখ হাসিনা নির্বাচিত হয়েই বিএনপি সহ বিরোধী দলের অপর সীমাহীন অত্যাচার চালিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মর্যাদাহীন প্রতিষ্ঠানে পরিণত করেছে। একেবারে শেখ হাসিনার সঙ্গে যাদের যাদের পরিচয় আছে তাদের বিচারপতি করেছেন রাজনৈতিক। অনেক বিষয়ে শেখ হাসিনা যা চেয়েছেন বিচারপতি তেমন রায় দিয়েছেন। শেখ হাসিনার শাসনকে হিটলার ও মুসোলিনির শাসনের সঙ্গে তুলনা করে আবুল কাশেম ফজলুল হক বলেন, শেখ হাসিনার শাসককে সবাই ফ্যাসিবাদী বলেছেন। ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনির ধারণা পরে হিটলার গ্রহণ করেছে। মুসোলিনির যেই অবস্থা হয়েছে হিটলারেরও একই অবস্থা হয়েছে। মুসোলিনি যখন ক্ষমতায় ছিলেন অসাধারণ জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু পৃথিবীব্যাপী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ইতালির জনগণের হাতে করুণভাবে মরতে হয়েছে। পরে জার্মানি হিটলার একই মতবাদ গ্রহণ করেছেন। সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রচার দিয়ে তারা জনপ্রিয় হয়েছেন। একনায়কতন্ত্রের কারণে মুসোলিনি ওই হিটলারের বিরুদ্ধে বেশি জনমত তৈরি হয়েছিল। শেখ হাসিনা হিটলার ও মুসোলিনির তুলনায় সামান্য ব্যাপ্তি, অসামান্য কিছু না। তারপরে শেখ হাসিনা নিজের বাবার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে নিজের অবস্থানকে স্থায়ী করার চেষ্টা করেছেন। ভারতে কঠোর গোপনীয়তায় শেখ হাসিনার 120 দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 ডিসেম্বর তার পালানোর 4 মাস পূর্তি হলো। তবে এই সময় তিনি কোথাও গা ঢাকা দিয়ে আছেন কিনা, কি করে তার দিন কাটছে তা নিয়ে কৌতূহল কম নেই। কৌতূহল থাকলেও তার অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না, কারণ কঠোর গোপনীয়তার মধ্যে তাকে রেখেছে ভারত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 5 দিন পর একটি ভিডিও বক্তব্য সামনে আসে। এরপর তার কয়েকটি অডিও রেকর্ড ফাঁস হয়। আবার যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ারও খবর শোনা যায়। ঢাকা ছাড়ার পর শেখ হাসিনা দিল্লিতে ছিলেন। তখন গণমাধ্যম সূত্রে জানা যায়, নয়াদিল্লির লোদি গার্ডেনের লুটেস বাংলা জেনও একটি সুরক্ষিত বাড়িতে ছিলেন তিনি। ভারত সরকারের থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দেয়। 2 মাস পর দিল্লি থেকে উত্তরপ্রদেশের মিরাটের ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাড়িতে তাকে রাখা হয় বলে জানা যায়। সেখানে একটি বাড়িতে তিনি রয়েছেন। নিরাপত্তার জন্য দিল্লি থেকে 83 কিলোমিটার দূরে তাকে সরিয়ে নেওয়া হয়। সেখানে এখনো তার সর্বশেষ অবস্থানের খবর গণমাধ্যমে বিভিন্ন সূত্র দিয়ে প্রকাশ করেছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 45 দিনের মধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। তারপর থেকে তিনি ভারতে কোনো স্ট্যাটাসে আছে সেটাও প্রকাশ করেনি ভারত। এছাড়া ভারতে শেখ হাসিনা কোথায় এবং কিভাবে দিন কাটাচ্ছে সেটিও ভারত সরকারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। শেখ হাসিনা ভারতের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সেদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি সরকারের একটি সমঝোতা হয়েছে। সব রাজনৈতিক দলই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যে কারণে তাকে আশ্রয় দেওয়াটা বিজেপি সরকারের জন্য খুব সহজ হয়েছে। শেখ হাসিনাকে কেন এত গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় কূটনীতিকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্যই শেখ হাসিনাকে গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে, অন্য কোনো কারণে নয়। শেখ হাসিনা ভারতের আশ্রয়ে নেওয়ার 8 দিন পর 14 আগস্ট অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মা প্রথম বৈঠক করেন। প্রথম বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে সতর্ক করেন শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো বক্তব্য না দেন। তিনি ভারতীয় হাই কমিশনারকে জানান, যদি ভারত থেকে শেখ হাসিনা বক্তব্য দিয়ে থাকে তবে সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে সে অনুযায়ী মিডিয়ার পথ সে হাসিনার বক্তব্য তেমন আসেনি।
অবশ্যই শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কেন? তার কোনো কারণ নেই। দ্বিপক্ষীয় বিষয় অনেক বড় একটি স্বার্থের সম্পর্ক। এদিকে ভারতের কাছে শেখ হাসিনা ফেরত চাওয়া হবে বলে সরকারের নীতি নির্ধারণের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিচার শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন অলি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করেছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে নাই। আমার কাছে আছে। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারী বসে আছে, এটা ঠিক নয়। স্বৈরাচারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোষরা বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করুন। তাদের বদলেই কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে দোসরদের কাছে কোটি কোটি টাকার আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। রাজনৈতিক দলগুলোর অনেক আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের সঙ্গে হতে বলেন কর্নেল অলি। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কোনো কারণেই হোক না কেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকার একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চায় না। এলডিপির প্রেসিডেন্ট বলেন, অভিজ্ঞতার মূল্য দিতে হবে। লেখাপড়া বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন কি? অভিজ্ঞ লোকেদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি 6বার সংসদ সদস্য, 3বার সফল স্ত্রী ছিলাম। সুতরাং রাষ্ট্র পরিচালনা কি, কোথায় কিভাবে কাজ করছে, সে ভুল করছে কিনা তা আমাদের পক্ষে নির্ণয় করা কঠিন। তিনি আরো বলেন, আমার মিটিংয়ে থাকি বা না থাকি বাংলাদেশের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। ভারতকে একটা বুঝতে হবে, আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, অলির দাবি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার শাসনামল ছাড়া বাকি সময়টুকু ভারতের দালাল হিসেবে কাজ করছে বাকিরা। বর্তমান কাউকে আমরা ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না, ইসলাম ধর্মের বিরুদ্ধে অনুসারী যারা বাংলাদেশে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি গোতাগুতি করলে ভালো হবে না। ভারতীয় গণমাধ্যম বিভিন্ন প্রচার নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। এবার বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যেভাবে দুর্গাপূজা হয়েছে তা গত 50 বছরেও হয়নি। মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটা বিরল ঘটনা। এই ভারত সরকারের উচিত অনতিবিলম্বে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ভারত উচিত হবে বাংলাদেশে তাদের নতুন করে কোনো দালাল সৃষ্টি না করা। দেশের মানুষের সঙ্গে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্য প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে ভারতের উচিত তাদের শত্রুতামূলক মনোভাব পরিহার করা। এই সময় অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে বলেও উল্লেখ করেন তিনি। বিচারের স্বাক্ষর জাল করে 32 কোটি টাকা আত্মসাৎ। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে অভিনব কায়দায় ভুয়া পেমেন্ট অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে 32 কোটি 60 লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। মূল হোতা ওই অফিসেরই হিসাব সহকারী ইমরাজ নাজির জালিয়াতি ফাঁসের পরে দুবাই পাড়ি জমিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।